আজকে 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। On January 1, 2019, the ledger of Ratul company contained the following liabilities account. রাতুল কোম্পানির কারেন্ট লায়াবিলিটিজ এর একটা অ্যাকাউন্ট দেওয়া আছে। এরপরে বলতেছে যে আমাদের এখানে প্রথমে অ্যাকাউন্টস পেয়েবল 52,000, সেলস ট্যাক্স পেয়েবল 7,700, আনআর্ন সার্ভিস রেভিনিউ 16,000। তারপরে আছে during January the following selected transaction occurred. প্রথমেই বলতেছে জানুয়ারি 5 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটাল টাকা 15,600 which include 4% tax, sales tax. বলছে তুমি পণ্য বিক্রি করছো, তো পণ্য বিক্রি করার পর তুমি টাকা পাইছো হচ্ছে 15,600, যার মধ্যে ইনক্লুড আছে 4% ট্যাক্স। তাহলে আমরা ট্যাক্সটাকে কি করব, আলাদা করব। আর আলাদা করার নিয়ম কি, এইটাকে ভাগ করতে হয় 104 দিয়ে। 104 কেন বললাম, 100-র সাথে এখানে যত পার্সেন্ট থাকবে সেটাকে অ্যাড করে নিব। তাহলে 104% দিয়ে ভাগ করব আর গুণ করব 100 দিয়ে, তাহলে আমি পাবো সেলসের পরিমাণ। ঠিক আছে, এই দেখো আমরা নিচে তাই করছি। সেলস কত আসছে আমাদের, 15,000 টাকার আমরা বিক্রি করছিলাম, এখানে একটু শূন্য কম আসছে। 15,000 টাকা আমরা বিক্রি করছি। 15,000 টাকা আমরা বিক্রি করছি এবং এই 15,000 4% ছিল 600 টাকার ট্যাক্স। এই দুইটা মিলে হচ্ছিল আমরা নগদ টাকা নিছি বিক্রি করে। এই যে ক্যাশ নিছি কত টাকা, 15,600। এই 15,600 এইখানে দেখানো হয়েছে। ফার্স্টটা। সেকেন্ডে বলতেছে provide service from customer who had made advance payment of টাকা 11,000 ক্রেডিট সার্ভিস রেভিনিউ। অর্থাৎ তুমি বাকিতে সেবা দিছো, ঠিক আছে, বাকিতে সেবা দিছিলা। প্রোভাইড সার্ভিস ফর কাস্টমার, কাস্টমারকে তুমি সেবা দিছো। হু হ্যাড মেড অ্যাডভান্স, তোমাকে অ্যাডভান্স দিছে, কত টাকা দিছে, 11,000 টাকা দিছে। ঠিক আছে, ক্রেডিট সার্ভিস রেভিনিউ নামে সেটাকে লিখতে হবে। তো আমরা এই জন্য কি লিখছি, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিটস, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝতে পারছি কি বলছি, যে আমি যখন আমরা সেবা দিব, মানে এই কোম্পানি সেবা দিতে গেছে, সেবা দেওয়ার সময় সেবা মানে যখন সেবা দেয় নাই তখন টাকা পাইছিল, যে অ্যাডভান্স মানে অগ্রিমই পাইছে, মানে সেবা দিবে ওই উদ্দেশ্যে কি করছে, সে আগেই টাকা পেয়ে গেছে। পরবর্তীতে দেখছি 12 তারিখে যে তারা কি করছে, সেবা দিছে। তার মানে কি, আমার অনপার্জিত যে আয়টা ছিল সেটা কি হয়ে গেছে, সেবা দেওয়ার কারণে অর্জিত হয়েছে। আর অনপার্জিত আয় অর্জিত হলে যাবে দেওয়া হয় অর্জিতটুকু ক্রেডিট, অর্থাৎ সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর অনর্জিত মানে যতটুকু অর্জিত হয় নাই সেটাকে আমরা সেম পরিমাণে আমি ডেবিট করব, কারণ যতটুকু আয় হবে সেটাকে আমরা দায় থেকে কমাইতে হবে, এই জন্য ওই টাকাটাই আবার আমাকে ডেবিট করতে হবে। বুঝতে পারছি, 11,000 টাকার আমার সেবা আয় হলো। এরপরে বলতেছে পেইড স্টেট ডিপার্টমেন্ট ফর সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2017। 2017 সালে সেলস স্টেট ডিপার্টমেন্টে আমাদের কি দেওয়া হয়েছে, রাষ্ট্রের কোষাগারে ট্যাক্স জমা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই ট্যাক্সটা যেহেতু জমা দিছে, আমাদের জানতে হবে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, অর্থাৎ আমরা আগে দায়বদ্ধ ছিলাম, এই দায়টা পরিশোধ করছি, এই জন্য এখন কি হয়ে যাইতেছে, ডেবিট হয়ে যাইতেছে এবং ক্যাশটা ক্রেডিট হইতেছে। ঠিক আছে, ক্যাশ ক্রেডিট কত টাকা সেটা এখানে বলে দিছে, কত টাকা, 7,700 টাকা। ঠিক আছে, 20 তারিখ sold 500 unit of a new product on credit at 50 per unit। বলছে যে নতুন পণ্য বিক্রি করা হয় প্রতিটার মূল্য 50 টাকা করে। তাহলে একটার মূল্য যদি 50 টাকা করা হয়, 500 পণ্যের মূল্য হবে 25,000 টাকা। ঠিক আছে, 25,000 টাকা আমাদের মূল্য আসতেছে। এরপরে এর সাথে আবার অ্যাড করতে হবে কি, প্লাস 4% সেলস ট্যাক্স। 4%, 25,000-এর 4% হলে 1,000 টাকা। ঠিক আছে, তাহলে মোট আমি বিক্রেতা যার কাছে আমি পণ্য বিক্রি করছি, অর্থাৎ ক্রেতার কাছ থেকে বিক্রেতা কত টাকা নিবে, 26,000 টাকা নিবে। বুঝতে পারছি।
তাহলে এটা কি অন অ্যাকাউন্ট লেখা আছে, অন অ্যাকাউন্ট অর্থাৎ বাকিতে, নগদে কিন্তু বিক্রি করে নাই। তাহলে আমাদের জার্নাল কি হবে, যেহেতু বাকিতে বিক্রি হয়েছে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, আর ক্রেডিট হবে সেলস এবং সেলস ট্যাক্স পেয়েবল। সেলস কত, 25,000, আর সেলস ট্যাক্স পেয়েবল কত, 1,000। তো নিচে দেখো এটাই করছি আমরা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। তারপরে আসি এই যে ওয়ারেন্টি আছে না, এই ওয়ারেন্টির কাজ পরে, ওয়ারেন্টিতে আমরা অ্যাডজাস্টিং দিই। এটা আমাদের প্রথমে জার্নাল দিতে বলছে, জার্নাল দিতেছে, অ্যাডজাস্টিং যদি দিতে বলে আমরা এই ওয়ারেন্টির অ্যাডজাস্টিং দিব। Gross টাকা 18,000 from NCC Bank on a 3-month 8% টাকা 18,000 নোট। বলছে ঋণ নিছি কার কাছ থেকে, এনসিসি ব্যাংকের কাছ থেকে ঋণ নিছি কত টাকার, 18,000 টাকা। কিসের মাধ্যমে, নোটের মাধ্যমে, ঠিক আছে। যেহেতু ঋণ নিছি ক্যাশ হবে ডেবিট, আর নোটস পেয়াবল হবে ক্রেডিট। ঋণ নিলে নোট যদি দেই তাহলে আমরা এটাকে বলি নোটস পেয়াবল, আর নোট পেলে সেটাকে বলি আমরা নোট রিসিভেবল। এটা কি দিছি না পাইছি সেটা বুঝবো কিভাবে, কারণ ঋণ নিছি, ঋণ নিলে অবশ্যই নোট দিতে হবে, ঠিক আছে। তার মানে ক্যাশ ডেবিট, নোটস পেয়াবল ক্রেডিট। সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে পণ্য বিক্রি করছো, তাহলে ক্যাশ ডেবিট হবে এই 11,440 টাকাই ক্যাশ ডেবিট হবে, কারণ এটার মধ্যে ট্যাক্স ইনক্লুড আছে, এই জন্য ক্যাশ ডেবিট। আর এখান থেকে ট্যাক্স, সেলসটাকে আলাদা করবে এবং ট্যাক্সটাকে আলাদা করবে। ট্যাক্সটাকে আলাদা, সেলসকে কিভাবে বের করব, এই 11,440কে 104 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে আমরা 11,000 টাকা বিক্রয় মূল্য পাবো। বাকি 440 টাকা হবে কি, সেলস ট্যাক্স পেয়েবল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, এর তো গেল আমাদের জার্নাল, সবগুলো জার্নালে আমরা দিয়ে দিছি যেভাবে বলছে। এরপরে যাব অ্যাডজাস্টিং এ। জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট জানুয়ারি 31st ফর, এক নম্বরে বলছে দ্য আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট নোটস পেয়াবল। প্রথমটা দিতে বলছে নোটস পেয়াবলের যে সুদ বকেয়া আছে সেই সুদ বকেয়াটা দিতে বলছে, সুদ যতটুকু বকেয়া আছে। নোটস পেয়াবলের সুদ কত পার্সেন্ট, 8%। তাহলে 18,000 টাকার 8% করব, করার পরে আমরা দেখব যে এই জানুয়ারির 31 তারিখ পর্যন্ত যেতে কয় দিন বাকি আছে। আমরা এই 8% করলে হবে 1 বছরের সুদ, ঠিক আছে। এই 1 বছরের সুদকে আমরা কি করব, 360 দ্বারা ভাগ করব, তাহলে প্রতিদিনের সুদ পাবো। আর এইখান থেকে দেখব 21 তারিখ থেকে 31 তারিখ যাইতে কত সময় লাগে, 10 দিন সময় লাগে। তাহলে 10 দিনের সুদ কত বের করবো কিভাবে, 18,000 টাকাকে 8% করে 360 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করব। দেখো তাই করছি। এটা জার্নাল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, সুদ ব্যয় হিসাব ডেবিট, সুদ বকেয়া সুদ হিসাব ক্রেডিট। কারণ ওই সুদটা আমরা এখনো পরিশোধ করি নাই, সেটা পরিশোধ হবে আমাদের মাস শেষে বা বছর শেষে, ঠিক আছে। 40 টাকা আমার সুদ আসতেছে। আর আরেকটা আছে, সেটা হলো এখানে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস। ওয়ারেন্টি লায়াবিলিটিস তৈরি করতে বলছে। অ্যাসিউমিং ওয়ারেন্টি কস্ট আর এক্সপেক্টেড টু ইকুয়াল 6% অফ সেলস অফ দ্য নিউ প্রোডাক্ট। নিউ প্রোডাক্টের উপরে 6% এটা ধরতে বলছে, ঠিক আছে। ওয়ারেন্টি এক্সপেন্সটা এই যে নিচে 1 বছরের ওয়ারেন্টি ছিল না, 6%, তাহলে এখানে কত, 25,000 ছিল কিন্তু, হ্যাঁ, পণ্য বিক্রি করছিলাম আমরা 25,000, এই যে 25,000, এর উপর 6% আমাকে কি করতে বলছে, ওয়ারেন্টি এক্সপেন্স ধরতে বলছে। তো ওয়ারেন্টি এক্সপেন্সের জার্নাল মুখস্থ করে ফেলবো, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস ক্রেডিট, যেগুলো আমাদের প্রথম পেজে জার্নালগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা তো গেল। তারপরে আসি পরবর্তী 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা অনেকটা এরকমই, তারপরে দেখাই দিই। 13 নাম্বার বলতেছে
following are the selected item taken from the account record of পদ্মা কোম্পানি। পদ্মা কোম্পানির ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা 1/1/2019 হবে, হ্যাঁ, 1/1/2019। অ্যাকাউন্টস পেয়েবল 1,20,000, নোটস পেয়েবল 80,000, আর্ন সার্ভিস রেভিনিউ 30,000, ভ্যালু অ্যাডেড ট্যাক্স 40,000। এইখানে আরো কিছু ইনফরমেশন আছে। আমার তো মনে হয় এই অঙ্কটা আগেরটার মতোই। সোল্ড, আচ্ছা বলতেছিলাম যে এই অঙ্কটা মেবি আগেরটার মতো, একটু দেখে নিই, যদি একরকম হয় তাহলে অ্যাভয়েড করে চলে যাবো আমরা। পণ্য বিক্রয়, টেইলার্স ভ্যাট ট্রেজারিতে জমা দিছে, তারপরে সেবা দিছে, বিক্রি করছে, এই আগেরটার মতোই, হ্যাঁ আগেরটার মতোই। তাহলে একটা জিনিস বাদ থেকে যে কারেন্ট লায়াবিলিটিজ সেকশন, এটা আমরা ওই যে এই 11 নম্বরে শিখেছি, কারেন্ট লায়াবিলিটিজ সেকশন কিভাবে তৈরি করতে হয় 11 নম্বরে ওটা শিখেছি আমি। তো এইখানে নতুন কিছু নাই। ক্যাশ নোটস পেয়েবল, পারচেস, সার্ভিস রেভিনিউ, নতুন কিছু নাই এখানে, এই জন্য আমি এটা দেখালাম না, এটা তোমরা নিজেরাই পারবা। এই যে এই সেকশনটা আমরা 11 নম্বর অঙ্কে শিখেছি, ঠিক আছে। তার গেলাম না, আমরা এটা দেখি 14 ছোট্ট একটা অঙ্ক, অনেকবার আসছে অঙ্কটা। সাউন্ডে কোনো সমস্যা হলে একটু বললো, হ্যাঁ, গত ক্লাসে একটু সাউন্ডে প্রবলেম হয়েছিল। On June 1, Mehdi Limited borrows or টাকা 90,000 from Sonali Bank on a 6-month 12% note. ফার্স্টে বলতেছে যে প্রিপেয়ার দ্য এন্ট্রি অন June 1, জুনের 1 তারিখে দাখিলা দিতে হবে। জুনের 1 তারিখে দাখিলা দিবা। জুনের আমরা একদম হিসাবকালের শুরুতে জার্নাল দেখি, জার্নাল প্রথমে আমরা কি খাতায় এই রেকর্ডটা লিপিবদ্ধ করব, যে লেনদেনটা হয়েছে আমরা, অর্থাৎ যেটা অর্থের পরিবর্তন ঘটাবে বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সেই লেনদেনগুলোকে আমরা খাতায় কি করি, প্রথমে জার্নালাইজ করি, ঠিক আছে, রেকর্ডিং করি। আর এই রেকর্ডিংয়ের কাজ করা জার্নালের মাধ্যমে। তো 90,000 টাকা ঋণ নিয়েছে, কিসের মাধ্যমে, এই যে নোটের মাধ্যমে, 6 মাস মেয়াদে একটি নোটের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়েছে। যেহেতু ঋণ নিয়েছে তাহলে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট 90,000 টাকা। তারপরে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন June 30। একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে আমরা কি দিই, সমন্বয় দাখিলা দিই। অর্থাৎ এই সমন্বয়টা কার দেই, এই যে নোটসের উপর যে সুদ, এই সুদের সমন্বয় করি, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, সবসময় মনে রাখবেন নোটস পেয়েবলের জার্নাল সুদের অ্যাডজাস্টিং হয়, তাহলে সুদের অ্যাডজাস্টিংটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তো এখানে কত দিনের সুদ ধরবা, আমি যদি 90,000-এর 12% করি তাহলে হবে 1 বছরের সুদ। আবার এই 6 মাস দেখে বুঝে না, এটা 6 মাসের সুদ। 6 মাস হলো নোটের মেয়াদ। প্রত্যেকটা নোট যখন তৈরি করা হয় সেটা কত দিনের মেয়াদ, মেয়াদটা উল্লেখ থাকে, কিন্তু সুদটা, এই যে রেটটা, এই রেটটা হলো 100, এই কি বলে 1 বছরের হিসেবেই কাউন্ট হয়। আর 90,000 টাকা 12% করলা, তোমার 1 মাসের দরকার না। 1 মাস কেন, 1 মাস মানে 1 তারিখে নিচ্ছে, তোমার 30 তারিখে জানতে চাইছে সুদ কতটুকু বকেয়া আছে, তাহলে 1 মাসে আসতেছে না 900 টাকা বকেয়া আছে। তাহলে বকেয়া সুদের যায় না, ব্যয় বকেয়ার সময় ব্যয়টা ডেবিট হয়, তার পেয়েবলটা ক্রেডিট হয়। তারপরে বলতেছে প্রিপেয়ার দ্য এন্ট্রি এট ম্যাচুরিটি December 1, অ্যাসিউমিং দ্যাট মান্থলি অ্যাডজাস্টিং এন্ট্রি হ্যাভ বিন হবে, হ্যাঁ, হ্যাভ বিন থ্রু November 30। বলছে যে এই যে নোট, এই নোটটা কবে নিয়েছে, জুন মাসে।
তাহলে জুন মাসের 1 তারিখ থেকে 6 মাস হইতে কোন মাসে যে পড়ে, 6 মাস পূরণ হইলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বরের 30 তারিখে যেটা কি হবে, ম্যাচুরিটি হবে, মানে মেয়াদ উত্তীর্ণ হবে। ঠিক আছে, তাহলে যদি মেয়াদ শেষ মানে মেয়াদ উত্তীর্ণ হয়, মানে মেয়াদটা কভার করে, তখন মেয়াদ পূর্তি যেটাকে বললাম না, মেয়াদ পূর্তিতে তাহলে কত পাবে, এই সোনালী ব্যাংকে কত দিতে হবে মেয়াদ পূর্তিতে, 90,000 তো দিতে হবেই, তার সাথে কিন্তু সুদও দিতে হবে। মানে সুদ আর আসল মিলে আমরা একটা টাকা সোনালী ব্যাংকে পরিশোধ করব, যার দ্বারা আমাদের দায় কি হবে, কমে যাবে। কোন দায়টা, এই যে নোটস পেয়েবল একটা দায়, এই দায়টা কমে যাবে। আর এই দায়টা কমে যাওয়ার কারণে এটাকে কি করবে, এখন ডেবিট করবে, যেহেতু আমি এটা টাকা পরিশোধ করতেছি। তাহলে নোটস পেয়েবল ডেবিট হবে, নোটস পেয়েবলের টাকা যা ছিল তাই ডেবিট হবে। যে নোটস পেয়েবল যা টাকা ছিল তাই ডেবিট করছে, আমরা এক্সট্রা কি দিছি, সুদ দিছি, এটা কি আমাদের জন্য খরচ, অর্থাৎ সুদ বকেয়া ছিল 6 মাসের, ওই সুদটাও আমরা কি করছি, পরিশোধ করছি। বুঝতে পারছি বিষয়টা, 6 মাস তো আমরা সুদ দিই নাই, ম্যাচুরিটিতেই সুদ দিব। তাহলে ওই 6 মাসের সুদ আসে হলো 5,400। কিভাবে, তোমার এটা তুমি যদি 12% করে 1 বছরের সুদ, অর্ধেক করে দিবা 6 মাসের সুদ হয়ে যাবে। বুঝতে পারছি, 12% করলে 1 বছরের সুদ, তাকে তুমি যদি 2 ভাগ করে দাও, তোমার তো দরকার অর্ধেক বছরের কত, 2 ভাগ করে দিলে তুমি 1 বছরের সুদ পাবে 5,400। তাহলে এই দুইটা মিলে তোমাকে টোটাল কত দিতে হইতেছে, 95,400 টাকা, যেটাকে আমরা ক্যাশ ক্রেডিট লিখছি। বুঝতে পারছি বিষয়টা। সর্বশেষ বলতেছে, হোয়াট ইজ দ্য টোটাল ফিনান্সিয়াল কস্ট অফ ইন্টারেস্ট এক্সপেন্স। টোটাল ফিনান্সিয়াল কস্ট তাহলে কত হলো, তুমি যে ঋণ নিলা, আর্থিক ব্যয় কত, ওই যে 5,400 টাকা তোমার আর্থিক ব্যয়। তুমি 90,000 নিছিলা, 90,000 দিছো, কিন্তু অতিরিক্ত দিতে দিছো, আবার কত টাকা অতিরিক্ত দিছো, 5,400, এটাকে বলা হয় ফিনান্সিয়াল কস্ট। এই 6 মাসে তোমার ফিনান্সিয়াল কস্ট হয়েছে 5,400। বুঝতে পারছি। এরপরে যাব আমরা 15। 15 নম্বর কি বলছে, the following are selected 2019 transaction of Tanim Enterprise। 1 তারিখে বলতেছে, পারচেজ ইনভেন্টরি ফ্রম ইকোনো কোম্পানি অন অ্যাকাউন্ট ফর 50,000 টাকা। ইকোনো কোম্পানি কাছ থেকে তুমি পণ্য কিনছো কত টাকার, 50,000 টাকার পণ্য কেনা হয়েছে। এবং এরপরে কি বলতেছে সেটাকে দেখি, বলতেছে Tanin record purchase gross and use a perpetual inventory system। অর্থাৎ আমাদের এই যে জার্নাল মানে এই রেকর্ডিং সিস্টেম দুইভাবে রেকর্ডিং হইতে পারে পণ্য ক্রয় বিক্রয়ে। দুইটা ওয়ে আছে, একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, একটা হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। একটা হলো নিত্য অবিরত মজুত পদ্ধতি, একটা হলো কালান্তিক পদ্ধতি। নিশ্চয়ই তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো বা ফার্স্ট ইয়ার শেষ করছো, তোমরা হয়তো পড়ছো কোথাও, একটা নিত্য অবিরত মজুত পদ্ধতি, একটা হলো কালান্তিক পদ্ধতি। অর্থাৎ একটা রেকর্ড করে প্রতি বছর তোমার একটা নির্দিষ্ট সময় শেষে যদি আমরা জার্নাল দেই, সেটাকে বলি আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। আর পারপেচুয়াল হলো প্রতিনিয়তই আমরা যদি কাজ করি, সেটাকে আমরা বলতেছি নিত্য অবিরত মজুত পদ্ধতি। তো দুইটার ক্ষেত্রে দুইভাবে রেকর্ড করা হয়, বিশেষ করে সেলস এবং পারচেস রিলেটেড যে আইটেমগুলো আছে সেগুলো, সেগুলোকে আমরা দুই ক্ষেত্রে দুইভাবে রেকর্ড করি। তাহলে পারচেস রিলেটেড বলতে কোনগুলোকে বলতেছি, পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, ঠিক আছে। তারপরে হলো ফ্রেড ইন মানে আন্তঃপরিবহন, এটার আরো বিকল্প কিছু নাম আছে, ট্রান্সপোর্টেশন ইন, ঠিক আছে। এইগুলোকে আমরা কি করতেছি, একভাবে রেকর্ড পিরিয়ডিক্যালি একভাবে রেকর্ড করি, পারপেচুয়ালি আর একভাবে রেকর্ড। আর সেলসের বেলাও এরকম, সেলস রিটার্ন,
ঠিক আছে, এই দুইটা, আর কোনো কিছু না, এই দুইটাই সেলস আর সেভ রিটার্ন, এই দুইটাকে আমরা কি করতে দুই ক্ষেত্রে একটু ভিন্নভাবে রেকর্ড করি। তো আমাদের এখানে তারপরে আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হলো এটাতে গেল আমাদের সিস্টেম, সরি দুইটা সিস্টেম, একটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেম, একটা হলো পারপেচুয়াল সিস্টেম। এই জিনিসগুলো আবার দুইটা বেসিসে কাজ করা হয়, অর্থাৎ গ্রোস বেসিস, নিড বেসিস, গ্রোস বেসিস অ্যান্ড নিড বেসিস পদ্ধতি। অর্থাৎ তোমার ওই পারচেস যখন করে তখন একটা শর্ত দেওয়া থাকে, যদি তুমি বাকিতে লেনদেন করে থাকো তাহলে কিছু শর্ত দেওয়া দেয় যে এই দিনের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করেন এত % বাড়টা দেওয়া হবে, পারচেসের ক্ষেত্রে এরকম টার্ম দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে নিড বেসিস আর গ্রোস বেসিসের যে বিষয়টা সেটা আবার একটু দুই ক্ষেত্রে দুই রকম হয়। গ্রোস বেসিসে আমরা বার্তাটা পরে হিসাব করি, আর নিড বেসিসে বার্তাটা আমরা আগেই বাদ দিয়ে দিই, ঠিক আছে। তো আমাদের এইখানে গ্রোস বেসিস দিছে, তার মানে আমরা যে নর্মালভাবে যে জার্নাল টাকাগুলো যেভাবে বসো এভাবেই বসো। যদি নিড বেসিস বলতো এবং এইখানে অবশ্যই তখন টার্ম দেওয়া থাকতো যে কত দিনে টাকা পাইছে বা দিছে এরকম, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো আমাদের কাজে লাগতো। তো যেটা কিনা মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টার আছে একটা, ওইখানে পাবা যারা ফার্স্ট ইয়ারে আছে। সেকেন্ড ইয়ারে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নাই, এটা তোমরা আগে করে আসছো। তাহলে পারচেস করছি আমরা, নর্মাল জার্নাল কি দিতাম এখানে, যেহেতু বাকি পণ্য কি করছি পারচেস করছি, তাহলে জার্নাল দিতাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সরি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, পারচেস ডেবিট। নর্মাল কিভাবে জার্নাল দিতাম, পারচেস করতে তাহলে পারচেস ডেবিট, বাকিতে কি সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু আমি পারচেস লিখবো না, কেন লিখবো না, কারণ আমাকে বলে দিছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, ঠিক আছে, নিত্য অবিরত মজুদ পদ্ধতি। তাহলে এই নিত্য অবিরত মজুদ পদ্ধতিতে পারচেস নামটা আমরা ব্যবহার করি না, এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইউজ করি, মজুদ পণ্য হিসেবে চিহ্নিত করি, ঠিক আছে। পারপেচুয়াল সিস্টেমকে পণ্যকে পণ্য বলা হয় না, পণ্যকে সম্পদ আকারে দেখানো হয়, ঠিক আছে, পণ্যকে সম্পদ আকারে দেখা হয়। এই জন্য আমরা পারচেস না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলি, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর গ্রোস নিট, এই গ্রোসে কোনো ঝামেলা নাই, যেটা আছে পুষ্ট ওইটাই টাকা বসায় দিবে। কিন্তু নিটে ঝামেলা হলো ডিসকাউন্টের রেট থাকবে, ডিসকাউন্টটা বাদ দিয়ে তারপরে তোমাকে এখানে লিখতে হবে। যেমন মনে করো 10% ডিসকাউন্ট, তাহলে এখানে তুমি 10% টাকা কম লিখতে, ঠিক আছে, লেখার সময়, অর্থাৎ 49,500 টাকা লিখতে, ঠিক আছে। 10% 500 টাকা হয়তো, আচ্ছা 5,000 হয়তো 45,000 লিখতে, যদি নিট বেসিস হইতো এবং পার্সেন্টেজ দেওয়া থাকতো ডিসকাউন্টে, তখন অবশ্যই ডিসকাউন্টের রেট থাকবে। অক্টোবর 1 ইস্যু এ টাকা 50,000 12-month 8% note to ইকনো কোম্পানি ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ 1 তারিখে কি করছো তুমি, 50,000 টাকার নোট ইস্যু করছো, 12 মাস মেয়াদি, 8% সুদ, ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে তুমি যার কাছ থেকে কিনছিলা পণ্যটা, তার টাকাটা শোধ করার জন্য তুমি কি করছো, নগদ কিন্তু দেওয়া নাই, তুমি কি দিছো, নোটটা দিছো, ঠিক আছে, নোট দিছো। তার মানে এই এখানে কি হইতেছে, দায়টা কি কমতেছে না, নোটস পেয়েবলটা তাহলে আমি কি হয়ে যাবে, নোটস পেয়েবলটা ক্রেডিট হয়ে যাবে, হ্যাঁ, নোটস পেয়েবলটা ক্রেডিট হয়ে যাবে। আর ডেবিট কি হবে, আমরা কার জন্য এই নোটটা দিছি, এই দায়টা কমানোর জন্য, অ্যাকাউন্টস পেয়েবলের দায়টা কমানোর জন্য আমরা নোটটা দিছি এই পাওনাদারকে, নাকি পাওনাদারকে আমি নোট দিছি। তাহলে পাওনাদারকে যদি আমি যেহেতু নোট দিছি, তাহলে পাওনাদারটা এখন কি হয়ে যাবে, আগে ছিল ক্রেডিট এখন হয়ে যাবে ডেবিট, বুঝতে পারছি, এখন ডেবিট হয়ে যাবে, আর নোটস পেয়েবলটা ক্রেডিট হয়ে যাবে। কত টাকা কার জন্য দিছিলাম আমরা, ওই 1 তারিখের যেটা ছিল ওইটার টাকা আমরা নোটের মাধ্যমে পরিশোধ করলাম, ঠিক আছে। এরপরে 1 তারিখ, এখানে যে সুদের ব্যাপারগুলো এগুলো আসবে সমন্বয় যখন দিতে বলে, তখন সমন্বয় দাখিলা, তখন এখানে ওই তারিখ সব হিসাব করে আমাকে সুদ দেখতে হবে কত। রো টাকা 50,000 from the Janata Bank by signing a 12
মান্থ জিরো ইন্টারেস্ট বিয়ারিং টাকা 54,000 নোট বলতেছে যে 50,000 টাকা জনতা ব্যাংক থেকে কি করা হয়েছে, সাইনে 12 নোট সাইন করে 12 মাসের একটা নোট সাইন করে তুমি কত টাকা নিছো, 50,000 টাকা নিছো। বুঝতে পারছি কি বলছেন, 50,000 টাকা নিছে জনতা ব্যাংক থেকে জিরো ইন্টারেস্টে, টাকা কত, 54,000। বুঝতে পারছি। তাহলে এখন তুমি ক্যাশ তাহলে কত পাইতেছো, ক্যাশ পাইতেছো 50,000। নোটস পেয়েবলের দামটা কত ছিল, 54,000। নোটস পেয়েবলটা কিন্তু ছিল 54,000, কিন্তু তুমি পাইতেছো কত, 50,000। আর মাঝখানের যে 4,000, এই 4,000 টাকা দিলে লাভ কার, ব্যাংকের কিন্তু এই 4,000 টাকা লাভ নাকি। আমরা নোটস পেয়েবলটা দিয়ে আমরা কি করতেছি, 4,000 টাকা, না সরি আমরা একটু একটা জিনিস ভুল করছি, সেটা হলো সেটা কোন, না ঠিক আছে, ঋণ নিছি আমরা 50,000, তাহলে ক্যাশ ডেবিট হবে 50,000। কত টাকার নোট ছিল, 54,000 টাকার নোট ছিল। মাঝখানে ডিসকাউন্ট হয়েছে কত, 4,000 টাকার ডিসকাউন্ট হয়েছে, 50 আর 54,000 ডিসকাউন্ট কত, 4,000। এই জন্য জার্নাল কি হয়েছে, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছি। রেকর্ড স্যার একটা কোশ্চেন ছিল, বলো, এখানে কি স্যার এটা কিভাবে বুঝবো যে এটা ডিসকাউন্ট হয়েছে? হ্যাঁ, এই যে বোঝার উপায় হলো, এখানে 54,000 টাকার নোট, কিন্তু তুমি এই 54,000 নোট দিছো, হ্যাঁ, এই ব্যাংকে তুমি 54,000 টাকার নোট দিছো, আর তুমি ব্যাংক তোমাকে দিছে 50,000। তো তুমি মাঝখানে কি হলো, ব্যাংক কি লাভ ছাড়া কোনো দিবে, না স্যার। কমিশন দিবে, দিবে না। এখন এইখানে কিন্তু জিরো ইন্টারেস্ট লেখা আছে, জিরো ইন্টারেস্ট দেখেই কিন্তু মানে বলা যাবে না যে কোম্পানি এই ব্যাংক কোনো লাভ ছাড়াই দিছে। একটা সে লাভ রাখছে, সেটা কি, ওই যে 54,000 টাকা নোট নিচে দিছে তার 50,000, মাঝখানে ওই 4,000 টাকা ইনকাম। ঠিক আছে, তার মানে আমাকে যে এই কোম্পানি, তাদের মাঝখান দিয়ে কি হয়ে গেল, 4,000 টাকা ডিসকাউন্ট হয়ে গেল, মানে 4,000 টাকা সে কম পাইলো, তাহলে এই 4,000 টাই কিন্তু ব্যাংকের লাভ। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা ক্যাশ পাইছি 50,000, সব জায়গায় শূন্য কম লেখা রাখছি, ক্যাশ পাইছি 50,000, আমার আমার নোট কিন্তু গেছে 54,000, মাঝখানে 4,000 টাকা ডিসকাউন্ট দিতে হয়েছে। বুঝতে পারছি, এই 4,000 টাকাই কোম্পানির বেনিফিট, মানে ব্যাংকের বেনিফিট, যেহেতু জিরো কুপন পর কোনো সুদ ধরে নাই। এরপরে 1 ডিসেম্বরের 1, the board of director declare a টাকা 30,000 cash dividend that will be payable on January 10, 2020. Stockholder record data December 31, 2019. অর্থাৎ এই কোম্পানির যে ডিরেক্টর, সে কি করছে, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে কত টাকা, 30,000 টাকা। তো ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে আমরা লিখি ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেড ডেবিট ক্যাশ ক্রেডিট। বা এই ডিভিডেন্ডটা কোথা থেকে দেওয়া হয়, ডিভিডেন্ড কিন্তু কোম্পানির কোথা থেকে দেওয়া হয় বলতে পারবো, ডিভিডেন্ডটা বিভিন্ন ফান্ড থাকে না কোম্পানির, বা তোমার আয়তেও থাকে না, কোম্পানি কোথা থেকে ডিভিডেন্ড দেয় সেটা বলতে পারবা, বা একটা কোম্পানি ডিভিডেন্ড দেওয়াটা কতটুকু জরুরি। স্যার মুনাফার অতিরিক্ত অংশ থেকে। না, মুনাফার কি হয়, মুনাফারই একটা অংশ হলো লভ্যাংশ। অর্থাৎ কোম্পানির যা মুনাফা করবে তার পুরো টাকাই কোম্পানি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারে, অথবা কোনো টাকা ডিভিডেন্ড নাও দিতে পারে, অথবা একটা নির্দিষ্ট হারে ডিভিডেন্ড দিতে পারে। সেটা ডিপেন্ড করতেছে কোম্পানির উপর, কোম্পানির বিভিন্ন ডিভিডেন্ড পলিসির উপর। বুঝতে পারছি। ডিভিডেন্ড পলিসিটাও বিভিন্ন ফ্যাক্টরের দ্বারা নির্ধারণ করা হয়, যে আমি যে ডিভিডেন্ড দিব বা না দিব, বা দিলেও কতটুকু দিব, সেই জিনিসগুলো বের করতে হয় বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে, যেটা কিনা তোমরা
থার্ড ইয়ারে পাবো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, এখানে একটা চ্যাপ্টার আছে ডিভিডেন্ড পলিসি, যে একটা কোম্পানির ডিভিডেন্ড পলিসিটা কেমন হয়। তো এই সংরক্ষিত আয়ের থেকে কোম্পানিদের ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করছে 30,000 টাকা। সরি, সংরক্ষিত আয় তো না, এটা দেওয়া হয় হলো এই মোট আয় থেকে, হ্যাঁ, মোট যে নিট যে আয় হয় নিট আয় থেকে ডিভিডেন্ডটা দেওয়া হয়। তাহলে আমরা কি করব এখন, যে রিটেইন আর্নিং ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। রিটেইন আর্নিং এর বাংলা হচ্ছে সংরক্ষিত আয়। এটা কোম্পানি যতটুকু আয় হয়েছে সেখান থেকে সে ডিভিডেন্ড দিতেছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে, এই জন্য রিটেইন আর্নিং ডেবিট আর ক্যাশ ক্রেডিট হবে। ঠিক আছে, এরপরে এটা গেল হচ্ছে এই নাম্বারে অল দ্য জার্নাল এন্ট্রিজ নেসেসারি টু রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজাকশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেটটা অ্যাপ্রোপ্রিয়েট করে আমাকে জার্নাল দিতে বলছিল, যেই কাজটা আমরা শেষ করেছি। এরপরে বলতেছি প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট ডিসেম্বর 31st কনকারিং ইন্টারেস্ট অ্যাসুম স্টেট লাইন অ্যামোর্টাইজেশন অফ ডিসকাউন্ট। আচ্ছা, এখন আমরা দেবো হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। তো অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা দেখি কয়টা দিছে, দুইটা দিছে। দুইটা কোন দুইটা দিছে, এই যে নোটের একটা আর এই যে ডিসকাউন্টের ছিল, এই দুইটা। ঠিক আছে, নোট এবং ডিসকাউন্ট, যেহেতু এই নোটের এখানে সময় উল্লেখ করা আছে, এখানেও সময় উল্লেখ করা আছে। এটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, আর ওইখানে তার ইন্টারেস্টের বিষয় আসে না, এখানে আসবে ডিসকাউন্টের বিষয়। ঠিক আছে, এখানে ডিসকাউন্টেরটা কি হবে, সেম ভাবেই হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। তো ইন্টারেস্টে আমরা একটু হিসাব করে আসি কত হয় ইন্টারেস্টটা কত হবে। 8% করবা, 50,000-এর 1 বছরের সুদ হবে, এটাকে 360 দিয়ে ভাগ, আর আমাকে দিতে বলছে ডিসেম্বরের 31, তো তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের সুদ হবে। তার মানে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ দিলেই হবে, দিনে কনভার্ট করতে হবে না, কারণ দিনের ঝামেলা নাই এখানে। ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল, 3 মাসের সুদ 10,000 টাকা। আর পরেরটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। 4,000 টাকা ডিসকাউন্ট ছিল, এটা হলো 12 মাসের ডিসকাউন্ট, তাহলে 12 মাস কি 12 দ্বারা ভাগ, 2 মাসের ডিসকাউন্ট কত হয় সেটা। 2 মাস কেন, কারণ আমরা এটা নভেম্বরের 1 তারিখে ইস্যু করছি, ডিসেম্বর আর নভেম্বর 2 মাসে আমার ডিসকাউন্টের পেয়েবল আসতেছে 667 টাকা। বুঝতে পারছি, এই ছিল অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্ট। আমরা আরেকটা দেখি, এটা তো মনে হয় বড়, আচ্ছা দেখি, সমস্যা নেই। 16, আমাদের মোট অঙ্ক কয়টা আছে, 21টা, আর আজকে যদি 16 করি তাহলে থাকবে আর 4টার আগে মনে হয় 3টা আছে, 7 অঙ্ক আছে। দেখি এক ক্লাসে শেষ করা যায় কিনা। The following are selected transaction of Tahera and Kashem. Tahera and Kashem এর ইনফরমেশন এটাই নাকি না? The company prepared a financial statement quarterly. ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক বিবরণী তৈরি করে তারা 3 মাসের জন্য। ঠিক আছে, 3 মাস পর পর বছরে 4 বার তারা আর্থিক বিবরণী তৈরি করে। জুনের 2 তারিখে কি করছে, মার্চেন্ডাইজ কিনছে, পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম পলাশ কর্পোরেশন কোম্পানি, টাকা 1,50,000 টান দেওয়া আছে। আমরা নর্মাল জার্নাল দিব, জার্নাল কি পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এখানে কোনো পারপেচুয়াল বা পিরিয়ডিক এগুলো কিছু বলে না, এই জন্য আমি নর্মাল জার্নাল দিচ্ছি। তারপর ফেব্রুয়ারি 1 তারিখ ইস্যু এ 10% 2 মান্থ, টাকা 1,50,000 নোটস টু পলাশ কোম্পানি ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে পলাশ কোম্পানির কাছ থেকে আমরা কি করছিলাম, পণ্য কিনছিলাম, তাকে কি করা হয়েছে, পলাশ কোম্পানিকে একটা নোট দেওয়া হয়েছে, নোটের মাধ্যমে 1.5 লাখ টাকা শোধ করা হয়েছে। তাহলে আমরা আগে পেয়েবলকে ক্রেডিট করে রাখছিলাম, এখন পেয়েবল হয়ে যাবে ডেবিট। আর কিসের মাধ্যমে পেয়েবলটা কমে গেল, আমরা নোট দিছি, এই জন্য দায়টা আমার কমে গেল।
নোটস পেয়াবলটা ক্রেডিট 1.5 লাখ টাকা। স্যার তার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার ইস্যু মানে কি? এই যে ইস্যু ইস্যু মানে এ 10%। দেওয়া দেওয়া, আচ্ছা পরিশোধ করে বা দেওয়া। বুঝলে? ওই যে দায় ছিল একটা, পণ্য বাকি দিয়ে কিনছিলা, তো এই পাওনাদারকে তুমি কি করছো, তোমার কাছে নগদ টাকা নাই, তুমি নোট দিছো, যে বলছো যে আপনি এই নোটটা 2 মাস পরে ভাঙাতে পারবেন, ঠিক আছে, ওই ভাঙালে ওখান থেকে আবার সুদও পাবে, ওই যে যাকে নোটটা দিবে সে একটা নির্দিষ্ট সময় শেষে সুদও পাবে। বুঝতে পারছি? সে তাকে যদি ওই বেনিফিটটা না দেওয়া হয় তাহলে তো কি হইব, ওই কম ওই নোটটা নিবে না, আমার নগদ টাকা দিবে। আচ্ছা, এরপরে আমরা যাব হলো কত নাম্বার এন্ট্রি, accrued interest for 2 months on পলাশ নোট। পলাশের নোটের 2 মাসের সুদ বকেয়া আছে, 2 মাসের সুদ বকেয়া আছে। তো এইটা তো হয় আমাদের ইসে বলে অ্যাডজাস্টিং এ হওয়ার কথা, এটা কি এখানে আছে কি অ্যাডজাস্টিং এও কি দেখাইছে? ও আমরা কি করছি, সব জার্নাল একসাথে দিয়ে ফেলছি। হ্যাঁ, জার্নালাইজ এন্ট্রিজ ফর, যদি আমাদের অ্যাডজাস্টিং জার্নালটা আলাদা চাইতো তাহলে আমরা আলাদা দিতাম, যেহেতু আলাদা বলে না, এখানে যা যা জার্নাল হবে সবই কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে অ্যাডজাস্টিং জার্নাল হবে, অ্যাডজাস্টিং জার্নাল এখানে কি হইতেছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, কারণ সুদ বকে আছে 2 মাসের, 2 মাসের সুদ কত আসে, 1.5 লাখ টাকা, 10% হলো 15,000, 15,000 কে 12 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করবা, পেয়ে যাবা 2 মাসের ইন্টারেস্ট কত, 2 মাস না, ফেব্রুয়ারি থেকে মার্চ, কয় মাস, আমরা 1 মাসের দেখাবো। এখন প্রশ্ন হতে পারে, প্রশ্নে বলছে 2 মাস, আমি কেন 1 মাস দেখাবো, কারণ আমরা তো অ্যাডজাস্টিং দিতেছি কখন, মার্চের 31 তারিখ। যদি এপ্রিলের 31 তারিখ হইতো তাহলে আমরা 2 মাস বকেয়া দেখাইতাম, কিন্তু আমার তো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ, নাকি 2 মাসই তো হয় না, ফেব্রুয়ারির পুরা মাস আর মার্চ মাস, 2 মাস হওয়ার কথা ছিল, এখানে 1 মাস দেখাইছি কেন, দেখতেছি তাহলে। এখানে আসে 10%-এ 15,000, 15,000-কে 12 দিয়ে ভাগ করলে কত আসে, ক্যালকুলেটরে করে দেখি। 15,000 ভাগ 12, হ্যাঁ 2 মাসই হবে, এখানে আমরা লিখতে ভুল করছি, 1 মাসে আসে 1,150, তার মানে 2 মাসে হবে 2500। ঠিক আছে, 2 মাসে হবে 2500, 2 মাসে হবে 2500 টাকা। আচ্ছা, 2500 টাকা বসালাম, ইন্টারেস্ট এক্সপেন্স দেবেন, ইন্টারেস্ট পেয়াবল দিয়ে। এরপরে বলছে পেড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন নোটস পেয়াবল। ফেস ভ্যালু বলতে লিখিত মূল্য যা আছে তা তো দিছেই, প্লাস কি করছে, ওই আসল টাকা, এই মানে যে মেন টাকাটা ছিল 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা ও নোটের পরিশোধ করা হয়েছে, পলাশের নোটের থেকে 2টা টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা কি লিখবো, যদি নোটটা পরিশোধ হয়েছে তাহলে নোটস পেয়াবল ডেবিট, এই যে এখানে যেটা ক্রেডিট ছিল সেটা পরিশোধ হয়েছে দেখে এটা ডেবিট হলো, আর ইন্টারেস্ট পেয়েবল কি হলো, ডেবিট হলো। কোনটা, এই যে এখানে দায়বদ্ধ ছিল এটা ডেবিট হয়ে গেছে, কারণ পরিশোধ করছি, দায় তো শেষ, দায়কে শেষ করতে হলে ডেবিট করতে হবে। আর এই দুইটা মিলে আমরা কত দিচ্ছি, এই আসল প্লাস সুদ, সুদ আসল মিলে নগদ কত দিচ্ছি আমরা, 1,52,500। বুঝতে পারছি? তার মানে মনে রাখবা, যদি নোটের মাধ্যমে টাকা নেই, বা নোটের মাধ্যমে যদি টাকা নেই তাহলে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, আর নোটের মাধ্যমে যদি কোনো দায় পরিশোধ করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, যদি সুদ বকেয়া থাকে তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, আর নোটের টাকা, নোট যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, মানে মেয়াদ পূর্তি হয়, তখন আমাদের নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, এইভাবে 3টা রিলেশন মনে রাখবা, নোট ইস্যু, ইন্টারেস্ট আর নোট পরিশোধ, নোটের মূল্য। এরপরে পারচেস ইকুইপমেন্ট ফ্রম শিমুল কোম্পানি, শিমুল কোম্পানির কাছ থেকে আমরা কি করছি, ইকুইপমেন্ট কিনছি 1,10,000 টাকা, 10% হলো ইন্টারেস্টে, 3 মাস মেয়াদ, 2,50,000 টাকার নোট। আচ্ছা,
2,50,000 নোটের মধ্যে পে করছি আমরা পণ্য কিনছি, মানে ইকুইপমেন্ট কিনছি, পণ্য না, ইকুইপমেন্ট কিনছি কত টাকার, 3,60,000 টাকার ইকুইপমেন্ট কিনে 1,10,000 দিছি, 1,10,000 টাকা দিব আমরা ক্যাশ, আর 2,50,000 টাকা দিব আমরা নোটের মাধ্যমে। তো দুইভাবে আমরা পণ্যটা কিনছি। তাহলে যদি পণ্য না, সরি বারবার পণ্য বলতেছি, ইকুইপমেন্ট কিনছি, ইকুইপমেন্ট ডেবিট হবে, আর বাকি যে দুইটা জিনিস আপনার কি করছে সেই দুইটা ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট হবে, নোটস পেয়েবল ক্রেডিট হবে। দেখো ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট। 30 তারিখ অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 3 মান্থ অফ শিমুল লোন, 3 মাসের সুদ বকেয়া আছে ওই আগের মতোই, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 3 মাসের সুদ ধরবো, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের সুদ, 2.5 লাখ টাকার 3 মাসের সুদ কিভাবে করবো, 2.5 লাখ টাকার আগে 10% করবো, 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করবো, সেম আগেরটার মতোই হয়ে যাবে। 30 তারিখ কমপ্লিট। 1 তারিখ ওই যে সুদ পরিশোধ করছে, তার মানে একই ঘটনা দুইবার ঘটছে, একটা হলো শিবুলের সাথে আর একটা হলো পলাশের সাথে, ঠিক আছে। তাহলে পলাশের টাকাও আমরা শোধ করছি, তাহলে জার্নাল কি হবে 1 তারিখে, নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর দুইটা জার্নাল আছে, একটা হলো ঋণ নিছি 2 লাখ টাকা, এই যে দেখছো আমি যেটা বলছিলাম সেটা কিন্তু হাজির হয়ে গেছে। সেটা কি, ওই যে আমি একটু আগে বললাম না, নগদ এই পাওনাদারের টাকা নোটে শোধ করতে পারে, আবার ঋণ নিতে পারে নোটের মাধ্যমে, ওই ঘটনাই ঘটছে, ঋণ নিছে নোটের মাধ্যমে। তাহলে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। তারপর আবার এটাও বলছিলাম যে সুদের জার্নাল দিতে হবে, সুদের জার্নাল দিছে, রেকর্ডিং ইন্টারেস্ট এক্সপেন্স ফর 1 মান্থ অফ ব্যাংক এশিয়ান, 1 মাসের সুদ বকেয়া দেখাতে হবে। 1 মাসের সুদ কত আসে, 2 লাখের 12% করবা, 24,000 টাকা সুদ, 24,000কে 12 দ্বারা ভাগ করলে 2,000 টাকা সুদ, 3 মাসে 6,000 টাকা সুদের জানা দিয়ে। নাকি ভুল বললাম, ও 3 মাসের কেন, 1 মাসের, 1 মাসের সুদে জানা দিয়ে, ঠিক আছে। 1 মাস কেন, কারণ এখানে বলেই দিছে 1 মাসের, মোট 3 মাস কিন্তু দেখাইতে বলছে 1 মাসের, বুঝতে পারছি। এই ছিল জার্নাল। এরপরে বলছে পোস্ট দ্য অ্যাকাউন্ট, নোটস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল এন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, 3টা লেজার করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবলের নোটস পেয়েবলের লেজার, নোটস ইন্টারেস্ট পেয়েবলের লেজার, ইন্টারেস্ট এক্সপেন্সের লেজার। তাহলে এই লেজার, প্রথম যে লেজার করবো আমরা নোটস পেয়েবলের লেজার, নোটস পেয়েবলের লেজারে এইটা যাবে, যে অ্যাকাউন্টস পেয়েবল যাবে, তারপরে এখানে যাবে ক্যাশ, এখানে ওর বিপরীতে যে অর্থাৎ হলো ডেবিট, ক্রেডিটে কে আছে তাকে খুঁজতে হবে, ক্রেডিট আছে ক্যাশ, তাহলে দুইটা জিনিস বললাম, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ, তারপরে এখানে ইকুইপমেন্ট, 3টা বললাম, এখানেও ক্যাশ, এইখানেও ক্যাশ, এই কয়টা জিনিস যাবে। ক্যাশ 3বার বলছিলাম, 2বার বলছিলাম, 3বার বলছিলাম। ক্যাশের দুইটা ডেবিটে আমাদের নোটস পেয়েবল 2টা ডেবিটে ছিল, এই জন্য ডেবিটে বসাইছি, 2টা ডেবিট দেখবা, আর 2টা ডেবিট, এই যে একটা কত 2.5 লাখ টাকা, আর একটা ডেবিট, এই যে 1.5 লাখ টাকা, এই দুইটা আমরা ডেবিটে নিয়েছি। আর ক্রেডিটের নোটস পেয়েবল কয়টা ছিল, এই একটা 2 লাখ, এই যে 2 লাখ, যার ডেবিটে ক্যাশ, ক্যাশ লিখছি, ইকুইপমেন্ট কেনার সময় আমার নোটস পেয়েবল কিনেছিল 2.5 লাখ, আর একটা নোটস পেয়েবল আছে 1.5 লাখ, বুঝতে পারছি। এই জিনিসগুলো এখানে বসাই দিচ্ছি। দুই পাশ আমাদের মিলাইতে হলে আমাদের দেখছি যে ক্রেডিট ডেবিট পাশটা ছোট, ডেবিট পাশে 2 লাখ টাকা ছোট আছে। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স কয়টা ঘটছে দেখি, দেখো ইন্টারেস্ট এক্সপেন্স এখানে নাই, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স কত 2500, এরপরে এই ইন্টারেস্ট এক্সপেন্স 6,250, আর এই একটা ইন্টারেস্ট এক্সপেন্স 2,000, বুঝছো, 3টা বসাইছি, বুঝতে পারছি। 10,750, এই ইন্টারেস্টটা কোথায় বসে, ইনকাম সামারিতে, এখানে আর ব্যালেন্স বিডি না লিখে এখানে আমরা ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট লিখব। আর লাস্টে ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল আমরা ওইভাবেই করছি। ইন্টারেস্ট পেয়েবল দেখো কয়টা আছে, ইন্টারেস্ট পেয়েবল কয়টা আছে, এই একটা 2,500 টাকার, এটা হলো ডেবিট, একটা ডেবিট পেলাম, একটা ক্রেডিট পেলাম, 2টা ডেবিট, একটা ক্রেডিট, 3টা ডেবিট, একটা ক্রেডিট, 3টা ডেবিট, 2টা ক্রেডিট পাইছি।
ঠিক আছে, দুইটা ক্রেডিট যেটা পাইছি, ক্রেডিট তো ক্রেডিটের উল্টা কে থাকে, ডেবিটের মানটা এখানে লিখতে হয় নাকি, ওই কাজটা এখানে আমরা করছি। বুঝতে পারছি? লেজার আশা করি পারো, লেজারের সমস্যা হবে না। আর কারেন্ট লাইব্রেরি সেকশন আমরা শিখাইছি যে ব্যালেন্স শিটের লাইব্রেরি সেকশনটা কিভাবে তৈরি করতে হয়, শুধুমাত্র লাইব্রেরিতে নোটস পেয়েবল আর ইন্টারেস্ট পেয়েবল যাবে, আর কোনো কিছু যাবে না। তো আজকে এই পর্যন্তই, তোমাদের তো সলিউশন দেওয়াই আছে মানে ফাইলের সাথেই, এখানে দেখে নিব। আমরা নেক্সট ক্লাসে আমরা 7টা অঙ্ক আছে, দেখবো শেষ করতে পারি কিনা। ছোট ছোটই আছে বলে হয়ে যাবে মনে হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো দেখে চ্যাপ্টার শেষ করে দেবো।